কি হয়? ভূত কথা। Let there be fear with Fly only on Radio Furti 88 FM. আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন অনিক। আমার বাড়ি বরিশাল জেলার কবাই ইউনিয়নের একটি গ্রামে। বর্তমানে আমি এখানের একটি কলেজে অধ্যয়নরত। আমি একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমার এক কাকার সাথে। তার নাম মোহাম্মদ হারুন হাওলাদার। ঘটনাটি ঘটেছিল প্রায় 10 থেকে 12 বছর আগে। তখন আমাদের গ্রাম ছিল অনেক কম উন্নত। নতুন প্রযুক্তি বলতে তেমন কিছুই পৌঁছায়নি তখনও। বলে রাখা ভালো, আমাদের গ্রামের চারপাশে নদী। বরিশাল শহর থেকে আমাদের গ্রামের দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। আর ওই সময় বরিশালে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল লঞ্চ। প্রতিদিন সকাল 6টা, 9টা, 11টা, দুপুর 1টা, বিকেল 3টা আর সন্ধ্যা 6টায় বরিশাল থেকে লঞ্চ আসতো। আর ওই সময় আমাদের গ্রামে মোবাইল তেমন পৌঁছায়নি। একদিন হারুন কাকার কাছে একটা চিঠি এলো। তার ছোট ভাই পাঠিয়েছে। সে চট্টগ্রামে থাকে। তার ছোট ভাই চট্টগ্রাম থেকে বাড়ি আসবে সেটা লেখা ছিল, এবং চিঠিতে লেখা ছিল কোন তারিখে আসবে এবং কাকাকে এগিয়ে নিয়ে আসতে অনুরোধ করা হয়। তখন চট্টগ্রাম থেকে আসার উপায় ছিল ট্রেন আর রকেট স্টিমার নৌকা। চট্টগ্রাম থেকে ট্রেন আসতো চাঁদপুর, এবং চাঁদপুর থেকে রকেটে বরিশালে আসতে হতো। রকেট বরিশাল আসতো রাত 3টার দিকে। তারপর সেই ভোর 6টার লঞ্চে আসতে হতো। হারুন কাকা নির্ধারিত তারিখে অপেক্ষা করতে লাগলো, এবং সেই দিন আসলো। কাকা সেদিন রাতে ভাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লো, কারণ খুব ভোরে উঠে ছোট ভাইকে এগিয়ে নিয়ে আসতে হবে। হঠাৎ তার মাঝরাতে ঘুম ভেঙে যায়। রাতটি ছিল চাঁদনি রাত। বাইরে পুরো পরিষ্কার ছিল। কাকা মনে করেছিল ভোর হয়েছে বুঝি, এবং সে ঘড়ির সময় না দেখে বাইরে বের হয়, নদীর কূলের দিকে হাঁটতে শুরু করে। নদীর কূলে যেতে 5-10 মিনিট সময় লাগে। যখন বাড়ি রাস্তা ছেড়ে প্রধান রাস্তায় উঠেছেন তখনই ঘটনা শুরু। রাস্তার এক পাশে একটি বড় তাল গাছ এবং অপর পাশে খাল। সেই তাল গাছ এবং খালটি এখনো আছে। যখনই কাকা তাল গাছের কাছে আসে তখনই তার শরীরের পশম দাঁড়িয়ে যায়। তখনকার সময় ওই তাল গাছের নিচ দিয়ে দিনের বেলাও কেউ একা যেতে ভয় পেত, এবং যখনই গাছটির নিচে আসে তখন দেখে গাছটি পুরো ভেঙে চুরে যাচ্ছে। তার মনে হচ্ছিল চারপাশে ঝড় শুরু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ওই গাছটি ছাড়া অন্য কোনো গাছের একটি পাতাও নড়ছিল না। চারপাশ অন্ধকার হয়ে যায়। আকাশটা কালো অন্ধকারে ঢেকে যায়। কাকা অনেক ভয় পেয়ে যান এবং দেখতে পান গাছ থেকে কালো একটা মানুষের ছায়ার মতো কিছু একটা নামতে থাকে, এবং চোখের পলকের সাথেই তার সামনে এসে দাঁড়ায়। বিশাল লম্বা, চোখ দুটো আগুনের মতো জল জল করছে, এবং চুলগুলো কালো। উচ্চতা আকাশের মতো। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। জিনিসটা কাকার কাছে আসে এবং কিছু না বলেই তাকে পাশের খালের দিকে ধাক্কা মারতে শুরু করে। কাকা তার সব শক্তি দিয়ে বাধা দেয়। কাকা ডাক দিয়ে মানুষ ডাকতে চায়, কিন্তু তার কণ্ঠস্বর দিয়ে কোনো শব্দই বের হয় না। কোনো কাজ হয় না। তারপর কাকাকে খালের ভেতরে নামাবে এমন সময় পেছনে দাঁড়ানো একটা লোক তিনি দেখতে পান, এবং দেখেন এটা তার বাবা। তারপর তার বাবা কাকাকে বলেন, হারুন, তুই এত রাতে এখানে কি করিস? তোর এত রাতে কে বাইরে বলছে? তারপর বলে, চল বাড়ি চল। তার বাবা আসার সাথে সাথে কাকা দেখে তার সামনে কিছুই নাই। সবকিছু ঠিক, এবং আকাশ পুরো পরিষ্কার। চারদিক আগের মতো পরিষ্কার হয়ে যায়। তারপর কাকাকে তার বাবা ঘরে দিয়ে যায় এবং বলে, এমন ভুল আর কখনো করবি না। তারপর চলে যায়। আর আসার পথে একটাও কথা বলেনি। কাকা তাকে বাবা বলে ডাক দেয়, কিন্তু ডাকের সাড়া না দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। কাকা ঘরে এসে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সাথে সাথে কাকি শব্দ পেয়ে উঠে দেখে কাকা মাটিতে পড়ে আছে। তারপর বাড়ির সবাইকে কাকি ডাক দেয় এবং সবাই আসে। প্রায় 1 ঘন্টা পর কাকার জ্ঞান ফেরে। কাকার শরীর অনেক অসুস্থ ছিল। তারপর সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। কাকা সবকিছু খুলে বলে এবং জ্বরে কাঁপতে থাকে। সবকিছু শুনে সবাই অবাক, কারণ এটা তো অসম্ভব। কাকার বাবা তো আরো 3 বছর আগে মারা গেছে। তখন সবাই স্তব্ধ হয়ে গেল। কাকা ভাবে, এগুলো কি ঘটলো আমার সাথে? তার উত্তর সে আজও খুঁজে বেড়ায়। কিন্তু ওই ঘটনার সময় কাকার মনেই ছিল না যে
তার বাবা মৃত। তারপর থেকেই সবাই ভাবতে থাকে মৃত মানুষ তাকে বাঁচালো কিভাবে, সেই উত্তর আজও অজানা। তারপর থেকে আর কাকা রাতে কোথাও বের হয় না। ওই সময় সে না আসলে কে জানে কাকার সাথে কি খারাপ ঘটতো। ভূত কথা। রেডিও ফুর্তি 88 FM এ আপনি আমাদের আজকের প্রথম ঘটনাটি শুনে ফেললেন। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং যেই আলোচনাটা আজকে শুরু করেছিলাম যে একেবারে দেখতে পাচ্ছি এমন কিছু আর দেখতে পাচ্ছি না এমন কিছু, ভূত কথা। চলে যাচ্ছে আমাদের প্রথম ঘটনায়। শুনতে থাকুন রেডিও ফুর্তি 88 FM, চলছে ভূত কথা। আমার নাম মাসুম। আমার বাসা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কোদালকাটা গ্রামে। আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা শেয়ার করছি। কর্মরত জীবনে ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না, তাই লিখে পাঠালাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার ভূত বা প্যারানর্মাল বিষয়ে কোনো ভয় নেই, কিন্তু কিছু কিছু ঘটনা মানুষের জীবনে এমনভাবে ঘটে যায় যা বিশ্বাস করা খুবই কঠিন। যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন ছিল শুক্রবার। সপ্তাহে একদিন ছুটি পেলে আমি আর আমার বন্ধুরা মিলে আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে এক গ্রামের ছোট একটা বাজারে ঝালমুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে যেতাম। গ্রামটির নাম কলিমাজানি। নদীর পাশেই গ্রামটির অবস্থান। এখানকার ইলিশ মাছ ভাজা খুবই নামকরা। প্রায় সকলেই এই মাছ ভাজা খাওয়ার জন্য ভিড় জমায়। মাগরিবের আজান থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মাছ বিক্রি চলে। যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন আমি আর আমার বন্ধু সজীব বিকেল শেষে মাছ ভাজা খাওয়ার উদ্দেশ্যে রওনা হই। আমাদের গ্রাম থেকে যেতে প্রথমে একটা ছোট খাল এবং পরে রেল লাইন পার হয়ে কিছু দূর নির্জন রাস্তা হাঁটলেই বাজার। প্রতিবারের মতো এবারও দোকানে গিয়ে পেট ভরে মাছ ভাজা খেলাম। বন্ধুদের আড্ডায় পরে কখন যে রাত 9টা পার হয়ে গেল বুঝতে পারিনি। হঠাৎ সজীব বলে উঠল, রাত অনেক হলো, এবার বাসায় চল। আমিও সজীবের কথা মতো দেরি না করে বাড়ির জন্য 3টা মাছ ভাজা সাথে নিয়ে রওনা হলাম। দুজনে কথা বলতে বলতে অনেক দূর এসে গেছি। সামনে রেল লাইন, জ্যোৎস্নার হালকা আলোতে কিছুটা দেখা যাচ্ছে রাস্তা। আমরা যখন রেল লাইন ক্রস করে ওপারে নেমে এসেছি, হঠাৎ দেখতে পেলাম একটা লোক তসবি হাতে নিয়ে রাস্তার পাশে বসে আছে। আমরা দুজনেই লোকটাকে দেখে একটু অবাক হলাম। এত রাতে লোকটা কি করছে? আমার মনে কিছুটা কৌতূহল জাগলো। আমি সজীবকে বললাম, তুই দাঁড়া, আমি লোকটাকে জিজ্ঞাসা করি লোকটা কে। সজীব কিছুটা ভয় পেয়ে বলল, না না, এসবের দরকার নাই, বাসায় চল। আমি ওর কথা না শুনে লোকটাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? এত রাত এখানে কি করছেন? লোকটা আমার কথার কোনো জবাব দিল না। আমি 2-3 বার বলার পরেও কিছু বলল না, তাই আমি চলে আসলাম। কিন্তু কয়েক পা পেছনে আসার পরে লোকটা বলে উঠল, সামনে বিপদ আছে, দেখে যাস। এই কথা শুনে আমার মনে একটু ভয় আসলো। তখন মনে পড়লো ইলিশ মাছের কথা। সাথে বন্ধু আছে বিধায় ওই লোকটার কথায় তেমন গুরুত্ব না দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সেই ছোট খালের কাছে আসলাম। এসে দেখি খেয়া পারাপারের সেই লোকটি আজ নেই। দুজন একটু চিন্তায় পড়ে গেলাম, এত রাতে কি করে ওপারে যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি একটা লোক ছোট একটা নৌকা নিয়ে আমাদের দিকে আসছে। দেখি কিছুটা শান্তি পেলাম। আমি বললাম, ও ভাই, আমাদের একটু পার করে দিবেন? লোকটা কথা না বলে নৌকা আমাদের পাড়ে ভিড়ালো। আমরা দেরি না করে দ্রুত নৌকায় উঠে বসলাম। আমরা নৌকার সামনের মাথায় বসলাম, আর লোকটি পেছনে বসে নৌকা বাইছে। জ্যোৎস্নার আলোতে দেখা যাচ্ছে লোকটি একটা কালো চাদর মুড়িয়ে আছে। তার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই, আপনার নাম কি? লোকটি কোনো জবাব দিল না। আমার কিছুটা ভয় লাগলো। সজীব বলল, হয়তো আমাদের চিনে না, তাই কিছু বলছে না। ততক্ষণে আমরা ওপারে এসে গেছি। আমি পকেট থেকে 10 টাকা বের করে দিতে চাইলাম, কিন্তু সে মাথা নাড়িয়ে না করলো। আমিও আর কিছু বললাম না। আমার আগেই সজীব নেমে গেছে। আমি পরে নামলাম। তখনই পেছন থেকে ওই লোকটা ভয়ানক কণ্ঠে বলে উঠল, কিরে,
মাছ না দিয়েই চলে যাবি? মাছ দিয়ে যা। এই কথা শুনে মনে হয়েছিল আমাদের দম তখনই বের হয়ে যাবে। এত ভয়ানক কণ্ঠ আগে কখনো শুনিনি। দুজনই সাহস করে পেছনে তাকালাম। পেছনে দেখি ওই লোকটা শূন্যে ভাসছে। দুটি চোখ বেরিয়ে পেটের উপর ঝুলে আছে এবং টাটকা রক্ত পড়ছে। মুখের এমন খারাপ অবস্থা যেন কেউ পাথর দিয়ে মুখটা থেতলিয়ে দিয়েছে। হাত মনে হচ্ছে পচন ধরে মাংসগুলো খসে খসে পড়ছে। এই দেখে আমার বন্ধু সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আমি ওকে ওঠানোর চেষ্টা করি, কিন্তু তাতে কোনো লাভ হয় না। যখন দেখি ওই লোকটা আমার দিকে আসা শুরু করলো, আমি মা গো বলে চিৎকার করে দৌড় দিই। কিন্তু আমি দৌড়াতে পারছিলাম না। মনে হচ্ছে পেছন থেকে আমাকে টেনে ধরে আছে কেউ। পেছনে তাকিয়ে দেখি ওই লোকটার হাত আমার প্যান্টের পেছনের পকেটে চেপে ধরে আছে। তারপর আমারও আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি আমার বিছানায় নিজেকে আবিষ্কার করি। মাকে জিজ্ঞাসা করলাম কিভাবে এখানে এলাম, সজীব কোথায়। উত্তরে যা শুনি তাতে আরো ভয় পেয়ে যাই। যখন রাত 12টা পার হয়ে গেছে তখন পর্যন্ত আমরা বাসায় ফিরিনি। বাসার সবাই চিন্তায় পড়ে যায় যে এখনো কেন ফিরছি না। তাই বাবা মা আর সজীবের বাবা মা একসাথে হয়ে আমাদের খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে একসময় খালের পাড়ে আসে। প্রথমে তাদের চোখে যেটা পড়লো, দেখলো যে সজীব খালের পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এই দেখে সবাই চিৎকার শুরু করে, আর তারা ভাবে হয়তো আমার সাথে আরো খারাপ কিছু ঘটেছে। তো তারা আমাকে আরো দ্রুত খোঁজার চেষ্টা করে। হঠাৎ কিছুক্ষণ পরে দেখে আমি পাশের এক জমিতে অর্ধেক গাড়া অবস্থায় পড়ে আছি। এই কথা শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। কি করে আমি ওখানে গাড়া অবস্থায় ছিলাম? আমি সবাইকে আমার সাথে কি ঘটেছিল তাই বলি। সবাই ভয় পেয়ে আমাদের গ্রামের এক হুজুরকে নিয়ে আসে। হুজুর আমাদের ঘটনা শোনার পর আমাদের দুইজনকে দুটো তাবিজ দেয় আর বলে আমরা খারাপ জিনের পাল্লায় পড়েছিলাম। রেডিও ফুর্তি 88 FM এ আপনি আমাদের আজকের প্রথম ঘটনাটি শুনে ফেললেন। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং যেই আলোচনাটা আজকে শুরু করেছিলাম যে একেবারে দেখতে পাচ্ছি এমন কিছু আর হচ্ছে দেখতে পাচ্ছি না এমন কিছু। ভূত কথা। আচ্ছা, চিন্তা করেন তো আপনার প্রিয় মানুষটাকে যখন কেউ কোনো ক্ষতি করে অথবা তাকে যদি আপনার কাছ থেকে কোথাও নিয়ে যেতে চায়, তাহলে আপনি অবশ্যই আপনার দ্বারা সম্ভব এমন সব কিছু করবেন। কিন্তু এই অপর পক্ষটা যদি মানুষ না হয়ে কোনো অশরীরই হয়, তাহলে আপনি কি করবেন? এখন আমরা এমনই একটা অদ্ভুত ঘটনা শুনব। আমি শিকদার মেহেদি হাসান। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে চাই এটা আমার নিজ এলাকা মাগুরা জেলার গাঙ্গারামপুর ইউনিয়নের পানিঘাটা নামক অঞ্চলের। ঘটনাটি ঘটে আমার এক আপুর মেয়ের সঙ্গে। এই ঘটনাটি প্রায় 20 বছর আগের। মেয়েটার যখন জন্ম হয় তখন ভয়ঙ্কর এক রাত নেমে আসে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, এরপর মেঘের শব্দ, তার সাথে গাছপালা ভেঙে পড়ার মতো ঝড়। সব মিলিয়ে যেন পরিবেশটা হয়ে ওঠে উত্তাল সমুদ্রের মতো। এরপরই হঠাৎ এক আত্মচিৎকার, মনে হলো কোনো শিশু জন্মগ্রহণ করলো। অদ্ভুত ব্যাপার হলো সবাই দেখলো মেয়েটা জন্মের পর থেকে ঘরে থাকা জানালার দিকে তাকিয়ে অবিরাম হেসেই চলছে। গ্রামের মানুষ সবার কারণে সবার আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে। তাই সবাই দোয়া দুরুদ পড়ে মেয়েটার গায়ে ফু দিল, আর অমনি মেয়েটা কান্না শুরু করে দিল। এরপর ঘরের পেছন থেকে ভেসে আসতে লাগলো কারো অট্টহাসি। সে বলছিল যে তোর বাচ্চাটাকে আমাকে দিয়ে দে, আমাদের কোনো সন্তান হয় না, তাই তোর মেয়েকে আমরা নিয়ে যাব যখনই ও বড় হবে। এভাবে নানা কিছু ঘটে ওই রাতে। যখন ফজরের আজান কানে আসে তখন যেন সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, পরিবেশটা স্বাভাবিক হয়ে ওঠে। জন্মের পর থেকেই যেন মেয়েটার মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন সে খুব অল্প বয়সে হাঁটা শিখলো, কথা বলতে লাগলো, আর সেই সাথে তার শারীরিক বিকাশ হলো। সব সময় যেন সে কারোর সাথে কথা বলতো, কি সব জিনিস নিয়ে খেলা করতো যেটা কিনা ওর কাছে থাকা সম্ভবই ছিল না।
এইভাবে করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা মেয়েটাকে আর বাড়িতে খুঁজে পাওয়া যায় না। বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে দিল। ঠিক তখনই কোথা থেকে একটা লম্বা জুব্বা পরা এক লোক আসলো। তার শরীর থেকে ভেসে আসলো এক অমীয় সুগন্ধি, যা ভাষায় প্রকাশ করার মতো না। তারপরই লোকটা বলে উঠল, তোদের মেয়েকে ওই দুষ্টু জিনিসটা নিয়ে গেছে। আসলে ওদের কোনো সন্তান নেই, তাই তোর মেয়েকে তাদের ঘরে নিয়ে গেছে। চিন্তা করিস না, তোর মেয়েকে কাল সকালে তোদের বিছানায় পেয়ে যাবি। এদিকে বাবা মার দুশ্চিন্তা শেষ হচ্ছিল না। সারা রাত জেগে থাকার পর শেষ রাতে যেন সবার চোখে ঘুমের হাতছানি দিতে লাগলো। বেশ কিছু সময় পর মেয়েটার মা শুনতে পেল তার মেয়ে যেন কান্না করছে। সে তাড়াতাড়ি উঠে দেখতে পেল মেয়েটা তাদের বিছানায় শুয়েই কান্না করছে। সে সাথে শুনতে পেল আবার সেই অট্টহাসি। সে বলতে লাগলো তার মেয়েকে তারা নাকি সারা জীবনের জন্য নিয়ে যাবে। এটা শোনার পর মেয়েটার মা চিৎকার করলো, আর সবাই তার ঘরে এসে দেখলো মেয়েটা বিছানাতে আছে। তত সময়ে সে লোকটার হাসির সুর কেমন যেন মিলিয়ে গেল। পরের দিন সেই জুব্বা পরা লোকটা আবার সন্ধ্যায় আসলো। তারপর তাদের বাড়িতে আসন পেতে সেই জিনদের হাজির করলো, আর তারা অনেক সময় পর যেতে রাজি হলো। তারা যাবার বেলায় বলে গেল, তোর মেয়ের বয়স যখন 10 থেকে 15 বছর হবে তখন আমরা আবার আসব। এভাবে সব কিছু ভালো হয়ে গেল। ঠিক যখন মেয়েটার বয়স 11 থেকে 12 বছর, তখন আবার যেন একটা নতুন বিপদ এসে হাজির হলো। সেই মেয়েটা সেখানকারই একটা স্কুলে পড়তো। আসলে এলাকাটা এমন ছিল যে চারিদিকে বন জঙ্গল আর ভিতর দিকে আঁকাবাঁকা রাস্তা। একা একা হাঁটলেই মনে হয় আশেপাশে কারো যেন উপস্থিতি আছে। গা শিমশিমে পরিবেশ, যেন মনে হয় চারিদিকে কোনো ওত পেতে থাকা ভয় লুকিয়ে আছে। গ্রামের মেয়ে হয়, তার ছিল ভীষণ সাহস। শুধু চারিদিকে ছুটে বেড়াতো, কোনো ভয় ছিল না তার মনে। এমনি করেই হঠাৎ কোনো একদিন স্কুল থেকে আসার পথে একটা ঘটনা ঘটে। সময়টা ছিল প্রায় দুপুর। শুনশান এলাকা, নিস্তব্ধতা যেন ঘিরে ছিল চারিদিকে। আর ঘটনাটি প্রায় 20 বছর আগের, তাই সেখানের অবস্থা ছিল আরো বেশি জঙ্গলপূর্ণ। মানুষের বসবাস প্রায় নেই বললেই চলে। এখনো সেখানে গেলে অসংখ্য বন আর গাছপালা পাওয়া যায়। তাহলে সেখানকার সেই দিনের অবস্থা আরো অনেক ভয়ঙ্কর থাকারই কথা। যাই হোক, মেয়েটা যখন আসছিল সেই পথ ধরে, তখন আশেপাশ থেকে শোনা যাচ্ছিল পাখির কলরব। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশে ঘন কালো মেঘে পরিবেশটা যেন বলছিল এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। মেয়েটা সেই আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা বাঁশবাগানের কাছে আসে। হঠাৎ করে তার মাথার উপর থেকে একটা বাঁশবাগানের বাঁশ থেকে ঝুপ করে অনেকটা পানি এসে পড়ে। সে তখন ছোট্ট ছিল, তাই কিছু বুঝতে না পারায় নিজের মনের আনন্দেই ভিজতে ভিজতে বাড়িতে চলে এলো। সে ঘটনাটিকে তেমন একটা আমলে নেয় না, তাই বাড়িতে এসে তেমন কাউকে কিছু বলেই নি। এভাবেই চলতে থাকে তার দিনটা। যখনই রাত গড়ায় তখনই ঘটতে থাকে এক ভয়ঙ্কর ঘটনা। নিস্তব্ধ চারিদিকে ঝিঝি পোকার ডাক কেমন যেন পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলেছিল। হঠাৎ করে তাদের বাসায় নেমে আসে এক ভয়ঙ্কর আত্মচিৎকার, আর করুণা ভরা কণ্ঠে কারো কান্নার শব্দ। সেই কান্নার শব্দে ঘুম ভাঙে তার মার। কে এত রাতে এই করুণা ভরা কণ্ঠে কান্নাকাটি করে, তাও আবার তার মেয়ের ঘরে? তাই তিনি সেটা দেখতে চলে গেলেন। তারপর দেখতে পেল সে বসে বসে কার সাথে কথা বলছে আর করুণ স্বরে আর্তনাদ করছে। এই দেখতে পাওয়ার পর তার মা, তিনি অনেক ভয় পেয়ে গেল। তাকে ডেকে বলল, এই তুই কার সাথে কথা বলছিস রে এত রাতে? হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। তারপর তাকে তার মা হাত ধরে সাথে নিয়ে গেল এবং সেদিন রাতের মতো তাকে সাথে নিয়েই ঘুমোলো। এই একইভাবে প্রতিদিন সে স্কুলে যেত, আর তার সাথে ছোটখাটো কিছু ঘটনা ঘটতেই থাকতো।
যেমন সে স্কুলে গেলে কারোর সাথে কথা বলতো না, সব সময় একা একা থাকতো, আর নিজে নিজে কি যেন বিড়বিড় করে কথা বলতো। কথাগুলো এমন শোনা যেত যেন কেউ তার সাথে খেলা করছে আর তাকে কিছু একটা করতে বলছে। তার মাথার চুলগুলো সব সময় এলোমেলো থাকতো, দেখলেই মনে হতো যেন কোনো ভয়ঙ্কর কিছু তার ভেতরে আছে, তাই কেউ সাহস করে তার সাথে কথা বলতো না। আর রাতের বেলা সেই করুণ আর্তনাদ বেরিয়ে চলত। আর্তনাদটা কোনো একটা পুরুষ কণ্ঠে বলতো, আমি তোর মেয়েকে নিয়ে যাব, আমি তাকে ছাড়ব না। যখন তাদের পরিবারের কেউ সেই শব্দের পিছু করত, তখন দূর থেকে কোনো কালো ছায়া দেখা যেত, কিন্তু কাছে গেলে তা আবার মিলিয়ে যেত। কিছু উপায় দেখতে না পেরে তার মা একটা কবিরাজ ডেকে আনলো। কবিরাজ দেখে বলল যে মেয়েটাকে কোনো জিন ভর করেছে, তাই তাকে কিছু পানি পড়া, তেল পড়া ইত্যাদি দিয়ে গেল। পানি পড়া, তেল পড়া ইত্যাদি ব্যবহার করেও কিছুতেই কিছু ভালো হলো না, আরো সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। কিছুদিনের ভেতর দেখা গেল মেয়েটা তার নিজ হাত দিয়ে তার মুখে মারাত্মকভাবে আঁচড় দিয়েছে। এই ঘটনা ঘটার পর তার মা খুব দুশ্চিন্তায় পড়ে গেল। তখন রাতের বেলায় সেই লোকটা আর্তনাদ করত এমন ভাবে আর বলতো, কোনো কবিরাজ তোর মেয়েকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না, আমি তাকে নিয়েই যাব। আবার সেই কবিরাজকে নিয়ে আসা হলো। কবিরাজ তাকে দেখে তার বাসা আর তার শরীর বন্ধ করে দিয়ে গেল, আর তাকে একটা তাবিজ দিয়ে গেল। এভাবেই চলতে লাগলো। কিন্তু সেই করুণ আর্তনাদগুলো রাত্রেবেলা সে মেয়েটার ঘর থেকেই আসতো। যখন তারা সেখানে যেত, কিছুই দেখতে পেত না। একে একে যখন মেয়েটার মুখের দাগগুলো উধাও হয়ে যেতে লাগলো, ঠিক তখনই আবার সে আগের মতো তার মুখে গভীর ক্ষত দেখা যেত। কেউ যেন ঠিক আগের মতো তার মুখে হাত দিয়ে আঁচড় দিয়েছে। এভাবেই করে তার মুখের ক্ষত ঠিক হতো না, নতুন করে আবার দাগ হতো। এছাড়াও তার সাথে দিনের বেলায় ঘটত এক অদ্ভুত ঘটনা। মেয়েটা ঘন্টার পর ঘন্টা তার বাসার পুকুরে কোনো কিছু সাহায্য ছাড়াই ভেসে থাকতো। তার পুরো শরীর পানিতে ডুবে থাকতো, শুধু নাক বাদে, এবং এতে তার কোনো ক্ষতি হতো না। এক সময় তার পরিবারের কেউ তাকে উঠিয়ে নিয়ে আসতো। এভাবে করে ঘটনাগুলো প্রতিদিন তার সাথে ঘটতে থাকে। আত্মীয় স্বজনরা যখন তার সাথে দেখা করতে যেত, তখন সেই মেয়েটা তার ক্ষতস্থান সবাইকে দেখাতো, আর সবাইকে বলতো ও একদিন আমাকে নিয়ে যাবে। মেয়েটার মা ভাবে, এভাবে আর কতদিন চলতে পারে, এবার একটা ভালো কবিরাজ দেখানো যায়। ঠিক যে ভাবনা সেই কাজ। মেয়েটার মা একটা ভালো কবিরাজের সঙ্গে কথা বলল। কবিরাজ তাকে একদিন তার আস্তানায় নিয়ে যেতে বলল। কবিরাজ সেই মেয়েটির উপর জিন ভর করালো। কবিরাজ জিনের কাছে জানতে চাইল, কেন এই মেয়েটার সাথে এত অত্যাচার করছো? জিনটা তার উত্তরে বলল যে সে তাকে নিয়ে যেতে চায়, আর কবিরাজ যদি তাকে তার থেকে সরাতে চায়, তবে জিনটা মেয়েটাকে আরো অনেক কঠিন শাস্তি দেবে। এরপর কবিরাজ মেয়েটার শরীর বন্ধ করে দিল, আর একটা তাবিজ আর কিছু পানি পড়া দেয়। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটতে থাকে। এখন আর মেয়েটার মুখে কোনো দাগ ওঠে না। এভাবে কেটে গেল বেশ কয়েক বছর। হঠাৎ একদিন দেখতে পাওয়া যায় মেয়েটার শরীরে সে তাবিজ নেই। রাতের বেলা যখন তার মা তাকে দেখতে আসে, তখন তিনি দেখতে পান ঠিক তার মেয়ের পেটের কাছে খুব ধারালো কোনো কিছু দিয়ে কেউ যেন তাকে আঘাত করেছে। রক্তের পর রক্ত গড়িয়ে তার শরীর ভিজে গিয়েছে। তারপর তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় এবং সুস্থ হয়ে যায়। একইভাবে আগের ঘটনার মতো সে সুস্থ হলে আবারও তার সেই একই স্থানে কেউ যেন আবার ধারালো কোনো কিছু দিয়ে তাকে আঘাত করছে। এই ঘটনাটি ঘটে চলে অনেক দিন ধরে। কোনো কবিরাজ তার কোনো চিকিৎসা করেই সেটা ঠিক করতে পারছিল না। হঠাৎ একদিন রাতে সেই জুব্বা পরা লোকটা তাদের বাড়িতে আসে। মেয়েটার মা অনেক কান্না করে, আর লোকটাকে বলে তার মেয়েকে যেন তিনি ভালো করে দেন। লোকটা সেদিন রাতে আসনে বসেন এবং জিনগুলোকে হাজির করেন। তারপর তাদের বলেন মেয়েটাকে ছেড়ে চলে যেতে, কিন্তু তারা রাজি হয় না।
তাই হুজুর রেগে গিয়ে জিনগুলোকে একটা বোতলে করে নিয়ে চলে যান। তারপর থেকে মেয়েটা সুস্থ হয়ে জীবনযাপন করতে থাকে। তবে এখনো তার সাথে কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেই চলছে। ভূত কথা। এতদিন আমরা যতগুলো ঘটনা শুনেছি, যদি কোনো জিন অথবা পরীর কোনো মানুষের প্রতি আকৃষ্টতা থাকে, তাহলে দেখা গিয়েছে যে তার সাধারণত তেমন কোনো ক্ষতি করে না, তাকে নিয়ে যেতে চায়। কিন্তু এই ঘটনায় জিনটা বলে যে তাদের কোনো বাচ্চা নেই দেখে মেয়ে বাচ্চাটাকে তারা নিয়ে যেতে চাচ্ছে। যদি মেয়ে বাচ্চাটাকে তাদের নিজের সন্তান ভেবে নিয়ে যেতে চায়, তাহলে তার এত ক্ষতি বা কেন করছিল? এই জিনিসটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ধরনের ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের লেখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। আপনি কিন্তু চাইলে আমাদের স্টুডিওতে এসে সরাসরি আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনি অডিও ক্লিপও পাঠাতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি উল্লেখ করবেন, যাতে আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারি। চলছে রেডিও ফুর্তি 88 FM, শুনছেন ভূত কথা। রেডিও ফুর্তি 88 FM এ আপনি শুনছেন ভূত কথা। আপনাদের পাঠানো ঘটনাগুলো থেকে আরো একটা ঘটনা এখন আমরা শোনাবো। এই ঘটনাটা পাবনার একটা ঘটনা, এবং মেসে থাকাকালীন সময়ে দুজন বন্ধুর একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে। শরীরী অশরীরী যে মানে ভয়ের উপাদান, এই প্রসঙ্গে এই ঘটনাটিও প্রাসঙ্গিক। আমরা ঘটনার শেষে ফিরে আসছি সেই কথা নিয়ে। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এই ঘটনাটি ঘটে আমার এক কাছের বন্ধুর সাথে, আজ থেকে বেশ কয়েক বছর আগে। তখন আমরা একটা মেসে থেকে পড়াশোনা করি, পাবনা থাকতাম আমরা। ঘটনাটা পাবনাতেই, আমার সেই বন্ধুর সাথে ওই মেসেই ঘটে। সময়টা অগাস্ট মাস, কোরবানি ঈদের আগে দিয়ে। ঈদের ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে যে যার মতো। আমি আর আমার বন্ধুও যাব, ব্যাগ গোছানো শেষ। আমার বন্ধু বাড়ি যাওয়ার আগে চিন্তা করলো এবার ঈদের কেনাকাটা পাবনা শহর থেকে করে নিয়ে যাবে। আমিও একমত হলাম। কেনাকাটা করার জন্য আমাদের বাড়ি যাওয়াও একটু দেরি হলো। মেসের বাকি সবাই চলে গেছে, শুধু আমরা দুজনই থাকলাম। আজ কেনাকাটা শেষ করে কাল সকাল সকাল আমরাও চলে যাব। যাই হোক, সেদিন বিকালের দিকে বের হলাম কেনাকাটা করার উদ্দেশ্যে। কেনাকাটা শেষ করে দুজন একটু ভালো হোটেলে বসে কিছু খাওয়া দাওয়া করলাম। সব শেষ করে রুমে আসতে আসতে প্রায় 11:30 বেজে গেল। তারপর দুজন রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটু গল্প করে রাত প্রায় 1টার কাছাকাছি বেজে গেল। আমরা যার যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর আমরা কিন্তু আলাদা আলাদা রুমে থাকতাম, মানে আমার সেই বন্ধু আলাদা একটা রুমে একাই থাকতো। আমি আমার রুমে শুতে চলে গেলাম। তারপর রাত যখন 3:30টার মতো, তখন হঠাৎ আমার বন্ধুর চিৎকারের আওয়াজ শুনে আমি রুম থেকে বের হয়ে যাই, আর দেখি যে ও রুমের দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওকে তাড়াতাড়ি ধরে নিয়ে ওর বেডে শুইয়ে দিই। বাকি রাতটুকু ওর পাশেই ছিলাম। এরপর সকালে যখন ওর জ্ঞান ফিরল, তখন আমি ওর কাছে ব্যাপারটা শুনতে চাইলাম। ও তখন বলল, রাতে যখন আমি চলে গেলাম ওর রুম থেকে, তখন ও দরজা আটকেতে পিছনে শুতে যায়, চোখে ঘুম ঘুম ভাব, চোখ বন্ধ করে শুয়ে আছে, রুম অন্ধকার। হঠাৎ খুব বাতাস উঠে আসে আর রুমের জানলা বারবার বাড়ি লাগতে থাকে। উঠে গিয়ে জানলাটা বন্ধ করতে যায় আর দেখে বাইরের আকাশে খুব মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে হয়তো ঝড় উঠবে। যাই হোক, জানালা আটকে আবার শুতে চলে যায়। এর কিছু সময় পর বাইরের প্রচন্ড বাতাস উঠে আসে আর ওর কাছে কেমন যেন মনে হয় যে ওর রুমে কেউ হাঁটছে। ও ব্যাপারটা একটু ভয় পায়। তারপর উঠে গিয়ে রুমের লাইটটা দেয়, ভালো করে রুমের চারপাশ দেখে নিজেকে সান্ত্বনা দেয়, না এই রুমে কেউ নেই, এটা ওর মনের ভুল। আবার লাইট বন্ধ করে শুয়ে পড়ে। এর কিছু সময় পরেই ওর দরজায় কে যেন নক করে, বারবার নক করতে থাকে। ও একবার বলে কে, কিন্তু কোনো আওয়াজ নেই। আবার কিছু সময় পর দরজায় ধাক্কা ধাক্কি। ও ভাবে যে আমি হয়তো ওর সাথে ফাইজলামি করছি, একটা ধমক দেয়।
এরপর কিছু সময় কোনো আওয়াজ পাওয়া গেল না। আবার হঠাৎ করে শুরু হয় দরজা নক করা। এবার ও বিরক্ত হয়ে যায় দরজা খোলার জন্য। দরজাটা খুলে দেখে কেউই নেই। ও ভাবে যে এটা আমারই কোনো ফাজলামো। আমি কিন্তু রুমে নাক ডেকে ঘুমাচ্ছি, এসব কিছুই জানি না। তারপর ও একটু জোরে জোরে আমাকে বকা দেয় আর আবার গিয়ে শুয়ে পড়ে। তারপর আবার কিছু সময় পর দরজায় নক করার আওয়াজ। এবারও ওর আগে বিরক্ত হয়ে দরজা খুলতে যায়, কিন্তু এবার দরজা খুলে ও দেখে কেউ নেই। কিন্তু ওর কাছে এটা মনে হলো যে কি যেন ওর গায়ে বাতাস লাগিয়ে রুমে ঢুকে গেল। যাই হোক, ও তখন আমার রুমের কাছে গিয়ে এটুকু বুঝতে পারলো যে আমি গভীর ঘুমে আচ্ছন্ন। তখন ওর মনে একটু ভয় ঢুকে গেল যে কাজটা আসলে তাহলে কে করছে। ও এসব উল্টাপাল্টা চিন্তা করতে করতে রুমে চলে আসলো। মনের ভেতর হালকা ভয় ভয় করছে ওর। ও যখন রুমে আসলো, যখন রুমে ঢুকবে, তখন দেখতে পেল একটা মহিলা, সাদা কাপড় পরা, কালো কুচকুচে তার মুখ, শুধু তার চোখ দুটো বোঝা যাচ্ছে, যা লাল টকটকে হয়েছিল, আর মুখের চারদিকে রক্ত। মনে হচ্ছে ও কাউকে কামড়েছে। মাথার চুলগুলো এলোমেলো। তারপর দেখতে পেল বিছানার উপর ফ্যানের সাথে একটা বাচ্চা শিশু উল্টো করে ঝোলানো। বাচ্চাটার মাথা নেই। ওর গলা থেকে রক্ত বিছানায় ফোঁটা ফোঁটা পড়ছে, আর মহিলাটা বাচ্চাটির দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে। এই অবস্থা দেখে আমার বন্ধুর অবস্থা খারাপ। ও চাচ্ছে দৌড় দিবে, কিন্তু কেন জানি ওর নাকি পা চলছিল না। চিৎকার দিবে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। একসময় সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমি রুম থেকে বের হয়ে ওর এই অবস্থা দেখি। ঘটনা শোনার পরে আমার মনের ভেতর খুব ভয় ভয় লাগা শুরু করে। আমরা তখন আর বেশি দেরি না করে সাথে সাথে বের হয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমরা আমার বন্ধুর বিছানায় সেই গলাকাটা শিশুটির রক্তের ফোঁটার দাগ দেখি। ওটা দেখে আরো ভয় পাই। আসলে জানি না সেদিন আমার বন্ধুর সাথে এমন আজব একটা ঘটনা কেন ঘটলো। এরপর আরো বেশ কিছু বার ওই মেসে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে দেখা যায়। তারপর আমরা মেসটা ছেড়ে দিই। ভূত কথা। যেমনটা বলছিলাম যে শরীরী এবং অশরীরী যে ভয়ের উপলক্ষ, যখন চোখের সামনে কিছু ঘটে, চোখের সামনে একটা মানুষ কিছু দেখতে পায় এবং সেটা অবিশ্বাস্য কিছু, যেটা আসলে বাস্তবিকভাবে যেটা আসলে একেবারেই সম্ভব না, অনেকটা এরকমই আমরা ধরে নিতে পারি যে ঘটনাটা শুনলাম আমরা। যদিও পৃথিবীতে এরকম অনেক মানব সভ্যতা বা মানব প্রজাতি আছে যাদের বিভিন্ন নামও আছে তাদের, এবং এগুলো সত্য ঘটনা যে মানুষের মাংস খায় বা মানুষের রক্ত খায় এবং সেভাবে তারা বেঁচে থাকে। হয়তো এই সভ্যতার একেবারে বাইরে আরেকটা সভ্যতা হতে পারে এটা, বা আমি জানি না এটাকে সভ্যতা বলা যায় কিনা, কিন্তু সেটা প্যারানর্মাল না। তো আমরা যে ঘটনাটা শুনলাম একেবারে লোকালয়ের ভেতরে, একটা ঘরের ভেতরে এরকম একটা অবয়ব চলে আসলো যে একটা বাচ্চার মাথা খেয়ে ফেলছে, গাল দিয়ে রক্ত বের হচ্ছে। এটা এক হতে পারে যে ওই মানুষটার কোনো হ্যালুসিনেশন, অথবা আসলে প্যারানর্মাল কিছু। যাই না, সেই বিতর্কে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা আপনাদের পাঠানো ঘটনাগুলি আপনাদেরকে পড়ে শোনাই। কাজে আপনাদের কাছ থেকে আরো ভয়ের ঘটনার অপেক্ষায় আছি। ভূতকথা@radiofruity.fm এই ঠিকানায় ইমেইল করে পাঠিয়ে দিবেন আরো অনেক ভয়ের ঘটনা, এবং অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে ভুলবেন না। আমরা তো আগে থেকেই জানি যে কালো জাদুর শেষ কতটা খারাপ। ব্ল্যাক ম্যাজিক নিয়ে ঘটনা আমরা অনেক বলেছি, আর এই ধরনেরই আরেকটা ঘটনা, চলুন আমরা ঘটনাটি শুনে আসি। আমার নাম শাহরিয়ার আহমেদ সিয়াম, ময়মনসিংহ থেকে লিখছি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। আমার জীবনে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা এটি। ঘটনাটি ঘটে কিছু বছর আগে, সেপ্টেম্বর মাসের 28 তারিখে। সেদিন আমার জেএসসি মডেল টেস্টের শেষ পরীক্ষা ছিল। বরাবরের মতোই আমি পরীক্ষা দিয়ে বাসায় আসলাম। আমার মাথায় হঠাৎ বুদ্ধি এলো, সবাইকে চমকে দিয়ে নানা বাড়ি বেড়াতে গেলে কেমন হয়। আমাকে কখনোই বাড়ির বাহিরে একা ভ্রমণ করতে দেওয়া হতো না।
আব্বু আম্মু দুজনই চাকরি করায়, বাসায় আমি একাই থাকি। আমার কাছে 2000 টাকা জমানো ছিল। আমি আর 7-5 না ভেবে বিকেলে রেডি হই। ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে ঘর তালা দিয়ে বের হয়ে গেলাম নানা বাড়ির উদ্দেশ্যে। আমি কটিয়াদি বাসস্ট্যান্ড থেকে বাসে উঠলাম বিকেল 5:20 দিকে। 180 টাকা বাস ভাড়ায় ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। গন্তব্য ছিল ময়মনসিংহের মুক্তাগাছার কোনো একটি গ্রামে। সেদিন বিকেলে আবহাওয়া ভালো ছিল না, আকাশে মোটামুটি ভালোই মেঘ ছিল। আমি বাসে উঠে টিকিট অনুযায়ী সামনের দিকে একটা সিটে বসলাম। আমি বসলাম জানালার পাশ দিয়ে, আমার সাথে আরেকজন বসলো। কিছু দূর যেতেই একটা বাজার পড়ে পুলের ঘাট, সেখানে বাস কিছুক্ষণ থামে। বাসে ওঠার সময় উনি ময়মনসিংহ যাওয়ার কথা বলে উঠলেও ওখানে এক লাফে বাস থেকে নেমে যান আমার পাশে বসা লোকটি। এরপর সেখান থেকে আরেকজন যাত্রী বাসে ওঠেন। ঘটনাটা ওনাকে নিয়েই। ওনার বর্ণনাটা একটু দিই। ওনার পরনে কালো পাঞ্জাবি ও কালো পায়জামা ছিল। ওনার শরীর থেকে সুন্দর সুগন্ধ ভেসে আসছিল। দেখে মনে হলো বয়স সম্ভবত 30-35 হবে। মুখে একগুচ্ছ দাড়ি ছিল। উনি খুবই শান্ত হয়ে বসে আছেন আমার সাথে, কোনো নড়াচড়া নেই। তার শরীরের সাথে আমার হাতে স্পর্শ লাগায় বুঝলাম বরফের মতো ঠান্ডা শরীর তার। আমি তেমন গুরুত্ব দিলাম না। বাস চলছে গন্তব্যের দিকে। আমি জানালার পাশের সিটে বসায় অধিকাংশ সময় বাহিরের দিকেই তাকিয়েছিলাম। এভাবে বাসে 2.5 ঘন্টা স্বাভাবিকভাবেই কাটল। এর মধ্যে ঘুমিয়েছি আধা ঘন্টার মতো। কিন্তু লোকটি একইভাবে শান্ত হয়ে বসে আছেন। এখন ঘড়িতে দেখছি 7:55 বাজে। বাহিরে হালকা বৃষ্টি হচ্ছিল। বাস নান্দাইল চৌরাস্তার মোড় ক্রস করে যাচ্ছে। মোবাইলটা বের করে দেখি আম্মু 28টা কল দিয়েছেন। ফোন সাইলেন্ট করা থাকায় কিছুই শুনতে পারিনি। আমি সাথে সাথেই আম্মুকে কল দিয়ে জানালাম যে আমি নানা বাড়ি যাচ্ছি। বাসায় না জানিয়ে আসায় আম্মু আমাকে বকাঝকা করলো, আব্বুও কথা শোনালো এবং ভালোভাবে যেতে বলল। কথা শেষ করে ফোন কেটে দিলাম। এরপর আমি ফেসবুকিং করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর দেখি আমার পাশে বসা লোকটা আমার দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? উনি বলল, পরীক্ষা কেমন দিলে? আমি মনে মনে ভাবছি উনি কিভাবে জানলো আমার পরীক্ষা ছিল আজ? উনি তো আমাকে চেনার কথা না। ওনাকে তো এই প্রথম দেখলাম আজ। আর ফোনেও তো আম্মুর সাথে পরীক্ষা নিয়ে কোনো আলাপই হয়নি যে উনি ওটা শুনে জানাবেন যে আমার পরীক্ষা কেমন ছিল। বাসে ওঠার সময় ওনাকে যেমন দেখেছিলাম এখন একটু অন্যরকম লাগছে, বেশি ফর্সা দেখাচ্ছে ওনাকে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন আমার পরীক্ষা ছিল যে? উনি মুচকি হেসে বললেন, আমি আরো অনেক কিছু জানি তোমার ব্যাপারে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? অন্যদিকে ফিরে গেলেন উনি। ওনাকে একটু হাত দিয়ে নাড়িয়ে বললাম, কি হলো, কথা বলছেন না যে? উনি আমার হাত সরিয়ে দিয়ে চুপ করে রইলেন। 40 থেকে 45 মিনিট পর আমার বাস ময়মনসিংহে এসে পৌঁছালো। সেখানেই বাস আজকের যাত্রা শেষ করবে। আমি বাস ত্যাগ করলাম, সেও নামলো। আমি টাউন হলে যাওয়ার জন্য রিক্সা ঠিক করছিলাম। বাসে আমার পাশে বসে থাকা লোকটি আমার দিকে এগিয়ে আসছে দেখলাম এবং এক পর্যায়ে আমার কাছেও চলে আসলো। আমাকে একটা ত্রিভুজাকৃতি সাদা পাথর দেখিয়ে সেটা নিতে বলল। আমি অবাক হয়ে পাথরটা হাতে নিলাম। স্বাভাবিক পাথর মনে হলো আমার কাছে। এরপর উনি গম্ভীর গলায় বললেন, এটা তোমার নানা বাড়ির পুকুরের পানিতে ফেলে দিবে এবং কাজটা না করলে তোমার সমস্যা হবে। আমি আশ্চর্য হলাম, উনি আমার নানা বাড়ির নাম কিভাবে জানলো? আমার গ্রামের পুকুরটার নামও কিভাবে বলে দিল আমাকে? আমি আর কিছু না ভেবে যেই তাকে জিজ্ঞেস করতে যাব তিনি পেছন ফিরে দ্রুত হেঁটে ভিড়ের মধ্যে চলে গেলেন। তারপর আমি টাউন হল গিয়ে সেখান থেকে সিএনজি করে গ্রামের বাড়িতে এলাম। আমার পথে আর কোনো সমস্যা হলো না। আসার পুরোটা রাস্তায় আমাকে ভাবালো আসলে এটা কি হচ্ছে আমার সাথে। আমি অবশ্য বুঝে ফেলেছিলাম যে আমার সাথে যা হলো এগুলো স্বাভাবিক কিছু না। সেদিন নানা বাড়ি পৌঁছালাম রাত 10:15 দিকে। পৌঁছে আম্মুকে ফোন দিয়ে জানালাম। সেদিন রাতে গিয়ে কাউকে
পথে ঘটে যাওয়া ঘটনাটা জানালাম না। পাথরটি আমার ব্যাগেই রেখে দিয়েছিলাম। খুব ক্লান্ত থাকায় সেদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। নানা বাড়িতে আমার এক খালামণি আর আমার এক নানি থাকতেন। নানা মারা গেছেন 8 বছর আগে। আমি সকালে উঠে তাদের দুজনকে গতকালকে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করলাম। তারা প্রথমে ভাবলো তাদের সাথে আমি মজা করছি। পরে আমি সিরিয়াসভাবে তাদের ঘটনাটি বলি এবং পাথরটা দেখাই। পরে নানি বিষয়টা আমলে নিল এবং পাশের বাড়ি থেকে একটা ভাইয়াকে নিয়ে আসলো। এরপর বিষয়টা আরো কয়েকজনকে জানালে তারা পাথরটি নিয়ে গ্রামের মসজিদের মুয়াজ্জিনের কাছে নিয়ে যেতে বলল। আমি আমার ভাইয়ের সাথে সেখানে যাই হুজুরকে পাথরটা দেখানোর জন্য। বলে রাখা ভালো, মুয়াজ্জিন ইসলামী শরিয়ত মোতাবেক এসব জিন পরি ছাড়ানোর কাজ আগে থেকেই করে। কাউকে জিন ভর করলে উনি পরিত্রাণ পেতে সহায়তা করতেন। নিষেধাজ্ঞা থাকায় হুজুরের নামটি উল্লেখ করতে পারছি না। যেহেতু আমার সাথে ঘটা ঘটনাটি মোটেও স্বাভাবিক ছিল না, তাই হুজুরের কাছে যাওয়া হয় এবং তিনি পাথরটি দেখেই বলেন, এটা সাধারণ পাথর না। একটা জিনিস বলতে ভুলেই গিয়েছিলাম, পাথরটির সাইডে আরবি ভাষায় ছোট করে কিছু একটা লেখা ছিল। এটা আমি প্রথমে খেয়াল করিনি। হুজুর বলেন, এগুলো কালো জাদুর জিনিস। আমি হুজুরকে সব খুলে বললাম। তিনি আমার কথা শুনে আমাকে জানালেন, পাথরটি আমাকে একটা জিন দিয়েছে। তিনি বললেন, আমার পাশে বসা সেই লোকটি আসলে মানুষ ছিলেন না, সেটা ছিলেন কোনো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক চর্চা করা লোকের পোষা জিন। হুজুর জানালেন, ইসলামে কালো জাদু করা কুফর। হুজুর পরে বললেন, যদি আমি পাথরটি পুকুরে ফেলে দিতাম তাহলে আমার মারাত্মক ক্ষতি হতো। হয়তো আমি মারা যেতাম, না হয় পরিবারের কাউকে জীবন দিতে হতো। আমাদের নানা বাড়ির পুকুরটা বেশ বড় ছিল। হুজুর জানালো সেই পুকুরে নাকি 4টা জিনের বসবাস ছিল। হুজুর সেই পুকুরে থাকা জিনগুলোকেই প্রথম থেকেই চিনত। বাসে আমার সাথে বসা জিনটার আমাকে পাথর দেওয়ার উদ্দেশ্য ছিল পুকুরে থাকা ওই জিনদের বন্দি করে তার মালিক অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক কারকে দেওয়া, যাতে সে কালো জাদু সাধনা করতে পারে। যাই হোক, এরপর হুজুর ওই পাথরটাকে ভালোভাবে ধুয়ে দোয়া কালাম পরে মাটিতে পুঁতে রাখেন এবং আমাকেও কিছু দোয়া পরে ফুটগিয়ে দেন। পুঁতে রাখার আগে আমি পাথরের ছবি তুলে রাখতে চাইলে হুজুর আমাকে ধমক দিয়ে বলেন, ভুলেও এটা করো না। এরপর মসজিদ থেকে বাসায় ফেরার আগে তিনি আমাকে এই আশ্বাস দেন যে আমার আর কোনো ক্ষতি করবে না এবং কোনো প্যারানর্মাল কিছু ঘটলে তিনি আমাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি পড়তে বললেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বললেন। পাক পবিত্র থাকার নির্দেশ দিলেন। তিনি শেষে আমাকে জানান যে আমি নাবালক হওয়ায় আমাকে ভয় দেখায়নি জিনটি। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম সেই বাসে থাকা লোকটি অর্থাৎ জিনটি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং আমি সেই বাসের সিটেই বসে আছি। আমি কিছু বলতে পারছি না মুখ দিয়ে। লোকটা আমাকে বললেন, যা, তোর কোনো ক্ষতি করলাম না, আল্লাহ হাফেজ। স্বপ্নের আর কিছু মনে নেই। এরপর দিন আমি নানা বাড়ি থেকে কিশোরগঞ্জে ফেরত আসলাম। তারপর আমার সাথে আর কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেনি। ভূত কথা। অনেকেই বলে যারা এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করে তারা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকে। এটা আসলে অনেকের মুখে শুনেছি। আর এই প্র্যাকটিস করার জন্য এমন অনেক হয় যে চেনা অচেনা অনেকেরই অনেক ক্ষতি হয়। আমাদের এই ভিকটিমের কাহিনী কিন্তু অনেকটা এরকমই। তার সাথে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক কারের কোনো ধরনের পরিচয় নেই, কিন্তু শুধুমাত্র তার পুকুরের ওই জিনগুলোকে হাত করার জন্য তার কত বড় একটা ক্ষতি করার পরিকল্পনা করেছিল। আমরা আগে থেকেই জানি আসলে ব্ল্যাক ম্যাজিকের ফল কখনোই ভালো হয় না। যাই হোক, ভালো আছেন জেনে ভালো লাগলো। আর এই ধরনের ঘটনা যদি আপনাদের কারো কাছে থেকে থাকে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের লেখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। এছাড়া আপনি আপনার ঘটনা আমাদেরকে অডিও হিসেবে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি আমাদের স্টুডিওতে আসতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি দিবেন, যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। চলছে রেডিও ফুর্তি 88 FM, শুনছেন ভূত কথা।
শুনছেন রেডিও 48 FM, চলছে ভূত কথা। আর ভূত কথায় আজকে বেশ অনেকগুলো অদ্ভুত ঘটনা ছিল, তবে এখন যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটা আমাদের শহুরে জীবনযাপনের খুবই কমন একটা সিনারিও থেকে আসলে ঘটনাটার উৎপত্তি। আমরা অনেকেই রাতের বেলা বা মানে বারান্দায় গিয়ে সময় কাটানো, যারা রাত জাগার অভ্যাস আছে, রাতে হয়তো কোনো না কোনো সময় বারান্দায় গিয়ে কিছুটা সময় কাটাই বা অনেকেই কাটায়। ঠিক সেই সময় যদি আপনি অদ্ভুত কিছু খেয়াল করেন, মানে রাতের বেলা আপনি বারান্দা দিয়ে বাইরে তাকিয়েছেন, চারপাশ অন্ধকার, চারপাশে শূন্যতা, শুধুমাত্র অনেক বিল্ডিং, দালান কোঠা, এর ভেতর হঠাৎ যদি এমন কোনো কিছু একটার উদয় হয় যেটা হয়তো নড়াচড়া করছে, যেটা হয়তো এমন কিছু করছে যেটা ঠিক স্বাভাবিক না, ঠিক সেই সময়টা তো হয়তো বা মনের মধ্যে কিছুটা হলেও অস্বস্তি কাজ করবে, হয়তো বা ভয়ও লাগতে পারে। এই ঘটনাটা শোনার পর রাতের বেলা বারান্দায় গেলে হয়তো বা আপনার মনেও কোনো একটা খচখচানি শুরু হয়ে যেতে পারে। আমরা যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আমি অনিন্দ্য মুহিব। আমি কখনো অতি প্রাকৃত কিছুর সম্মুখীন হইনি। অতি প্রাকৃত কত গল্প পড়েছি, সিনেমা দেখেছি, কিন্তু সেই দিনের আগে পর্যন্ত এই রকম কখনোই কিছু দেখিনি। আমার অনিদ্রাজনিত রোগ আছে। রাতের পর রাত জেগে থাকি। ঘুম না এলেই বারান্দায় গিয়ে সিগারেট ধরানো আমার একটা স্বভাব। যেদিন ঘটনা ঘটেছিল সেদিনও বারান্দায় গিয়ে বসেছে সবেমাত্র। সিগারেট ধরাবো তখনই অদ্ভুত একটা দৃশ্যে নজর আটকে গেল। আমাদের বাসার সামনে নির্মাণাধীন বিল্ডিংটার ওপর কি যেন কিছু একটা জ্বলছে দেখলাম। দূর থেকে তারাই মনে হচ্ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার, কোথাও একটি তারাও নেই। আমি ভালো করে দেখার জন্য চোখে চশমা লাগাতেই আমার ধারণা পাল্টে গেল। দেখতে পেলাম গোলাপি রঙের একটা চিকন রশ্মি ছাদের ওপর দাঁড়িয়ে আছে, আর ভালো করে তাকাতেই রীতিমতো আমার হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার অবস্থা হলো। দেখতে পেলাম কে যেন দু হাত এক করে আলোটা ধরে আছে। যে বস্তুটা ধরে আছে তাকে কোনোভাবেই মানুষ বলা চলে না। এই বস্তু এই পৃথিবীর নয়। মাথা চিকন, সরু লম্বা আকৃতির, চোখ নেই, হাত দুটি কেমন যেন অদ্ভুত। এই অদ্ভুতের ব্যাখ্যা আমার জানা নেই। জিনিসটা দেখছি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আবার পরক্ষণেই মনে হচ্ছে পায়চারি করছে। আমি ঝাপসা দেখতে লাগলাম। আমার বুকের ধুকধুকানি ক্রমেই বাড়তে লাগলো। হাত পাও কাঁপছে, মাথা ঘুরাচ্ছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। বহু কষ্টে নিজেকে সামলে আয়াতুল কুরসি পড়লাম দুবার, তবুও যেন হাত পা কাঁপা বন্ধ হচ্ছে না। শরীর রীতিমতো বরফ হয়ে গিয়েছে, হাত পা জমে গেছে। আমি কিছু নাড়াতে পারছি না এমন অবস্থা। আমি নিঃশব্দে বারান্দা থেকে রুমে ফিরে আসি, তবুও বুকের ধুকপুকানি কমলো না। আবার আয়াতুল কুরসি পড়ে একটা লম্বা নিঃশ্বাস নিলাম। সাহস করে জানালার ফাঁক নিয়ে উঁকি মেরে দেখতে পেলাম, না, জিনিসটা এখনো দাঁড়িয়ে আছে। আমি ভুল দেখিনি। আমার চোখের দৃষ্টি কেমন যেন এলোমেলো হয়ে গেল। মনে হচ্ছিল এখনই মাথা ঘুরে পড়ে যাব। এমন কিছু দেখতে পাবো আমি কল্পনাও করিনি। এর আগে বহুবার আমি বারান্দায় বসে রাত পার করেছি, কিন্তু এমন অলৌকিক কিছু কখনো দেখিনি। কিন্তু সেদিন যা দেখেছিলাম তা রীতিমতো আমার হৃৎপিণ্ডটা নড়িয়ে দিয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এর পরের দিন আবার সেই পাশের নির্মাণাধীন বাড়ি থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতে লাগলো। আমি ভুল শুনছি ভেবে কান পেতে রইলাম, আরো কিছু শুনতে পাওয়া যায় কিনা সেই আশায়। আমাকে হতাশ হতে হয়নি। এর পরপরই শুনতে পেলাম বেশ কবার সেই শব্দটির ধরন এমন যে মনে হলো কে যেন ইট ছুঁড়ে ছুঁড়ে মারছে ফ্লোরে। বেশ কিছুক্ষণ চলার পর আচমকা শব্দটা থেমে গেল। তখন আমি খানিকটা আশ্বস্ত বোধ করলাম। কিন্তু এর কিছুক্ষণ পর আমাদের বাসার ডান দিকের খালি ঘরটির জানালায় কে যেন খুব ধীরে ধীরে বাড়ি মারতে লাগলো। টং টং টং। শব্দগুলো ক্রমেই বাড়তে লাগলো। এবার আমি বেশ আতঙ্কিত হয়ে পড়লাম। ভয়ে রীতিমতো কুলকুল করে ঘামছিলাম। এতক্ষণ ইট ছুঁড়ে মারার শব্দ পর্যন্ত সীমাবদ্ধ ছিল, আর এখন ঠিক পাশের বাসাতেই এমন কাণ্ড হচ্ছে। ভয় না পেয়ে উপায় আছে? এই শব্দটাও আগের শব্দের মতোই মুহূর্তেই মিলিয়ে গেল।
তবে এবার আমি আশ্বস্ত বোধ করিনি। অপেক্ষা করছিলাম আরো কিছু ঘটার। এইবারও আমার অপেক্ষা বিফলে যায়নি। এই শব্দ মিলিয়ে যাওয়ার ঠিক 2-3 মিনিটের মাথায় মনে হলো ওই বাড়ির টিনের চালে কেউ হাঁটছে, খুব ধীরে ধীরে। টিনের চালের ওপর কেউ হাঁটলে যে শব্দ হয়, ঠিক একই রকম শব্দ। গতকাল আরো একটি নতুন সমস্যা যোগ হয়েছে। তারা হয়তো আমার উপস্থিতি টের পেয়েছে। আমি যে রাত জেগে জেগে তাদের নিশি যাপনের কর্মকাণ্ডের উপর লক্ষ্য রাখছি, তা হয়তো তাদের ভালো লাগছে না। আমার বাসার চালে এখন মাঝে মাঝেই তারা ইট ছুঁড়ে মারে। বললে বিশ্বাস করবেন না, রাত হলেই কি পরিমাণ ভয়ে থাকি তা বলার কোনো ভাষা নেই। ভূত কথা, let there be fear with Fly. আমার নাম সুমন। ময়মনসিংহের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিকটবর্তী একটি গ্রামে আমার বসবাস। ঘটনাটা আমার কাকার কাছ থেকে শোনা। ঘটনাটি অনেকদিন আগের। তখন ছিল ধানের মৌসুম, খেতে খেতে ধান। কাকা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ধান খেতে পানি দিতেন। কাকাদের বাড়ি থেকে ধান ক্ষেত ছিল অনেকটা দূরে। কাকা প্রতিদিন রাতে খাওয়া দাওয়া করে মেশিন ঘরে চলে যেত। মেশিন ঘরে সে একাই থাকতো। ঘটনার দিন তার সাথে তার এক কাকা সেখানে থাকার জন্য যায়। কাকাই তাকে ডেকে নিয়ে গিয়েছিল। দুজন মেশিন ঘরে গিয়ে কিছুক্ষণ গল্প করেই শুয়ে পড়ে। রাতে হঠাৎ কাকার কিছু একটা শব্দে ঘুম ভাঙে। সে বুঝতে পারলো এটা ঢোলের আওয়াজ। তখন সে ভাবল, এত রাতে ঢোলের আওয়াজ কোত্থেকে আসছে। সেটা দেখার জন্য সে বাইরে যায়। গিয়ে দেখে একদল লোক ঢোল বাজাতে বাজাতে আমাদের আগের একটা পরিত্যক্ত হাসপাতালের দিকে যাচ্ছে। কাকাদের মেশিন ঘরের কিছু দূর পরেই ছিল অনেকদিন আগের পরিত্যক্ত একটা হাসপাতাল। কাকার আবার গ্রাম এলাকায় যে গান হয় সেগুলো শোনার অনেক নেশা ছিল। সে ভাবল, আমার এলাকায় আজ গান হবে অথচ আমি জানি না। এই ভেবে কাকা ওদের পেছন পেছন যেতে শুরু করলো। কিছুক্ষণ পর কাকা দেখতে পেল লোকগুলো সেই হাসপাতালের দিকেই যাচ্ছে। কাকা তাদের পিছু করতে করতে সেই হাসপাতালে ঢুকে গেল। কিন্তু কাকা ভেতরে ঢুকে দেখল সেখানে কেউ নেই। কাকা তখন একটু অবাক হলো। আর একটু এগিয়ে দেখতে পেল একটা ঘরে একটু একটু আলো জ্বলছে। সে ভাবলো হয়তো এখানে কেউ আছে। এই ভেবে সেদিকে এগোতে থাকলো। একটু যাওয়ার পর সে একটা শব্দ শুনতে পেল, হয়তো কেউ কিছু খাচ্ছে। কাকা ভাবলো, দেখি তো এখানে কে কি খাচ্ছে। ওই রুমের একটা জানালা ছিল। কাকা জানালা দিয়ে ভেতরে তাকাতেই দেখতে পেল কয়েকজন অশরীরী কাকে যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখা মাত্রই কাকা ভীষণ ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে পালাতে যাবে, এমন সময় একজন তাকে দেখে ফেলে। কাকা এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর কাকা দেখে ওদের মধ্যে কয়েকজন তার পেছন দৌড়ে আসছে। কাকা চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। অনেক কষ্টে সে মেশিন ঘরে আসে এবং দরজা আটকে দিয়েই তার কাকার ওপর পড়ে যায়। তার কাকা চমকে উঠে দেখে যে সে অনেক ভয় পেয়ে আছে। বলল, কি হয়েছে? তখন আমার কাকা বলল, চুপ করো। কিছুক্ষণ পর দুজনেই শুনতে পেল তাদের ঘরের চারপাশে কারা যেন ঘোরাঘুরি করছে। তারপর দরজায় এসে কয়েকবার জোরে জোরে বাড়ি দিল। এইভাবে কতক্ষণ কেটেছে তারা জানে না। দূর মসজিদ থেকে যখন আজান ভেসে এলো তখন তারা শুনতে পেল, আজ বেঁচে গেলি। সকালে কাকার কাকা যখন কাকাকে জিজ্ঞেস করলো তখন কাকা সবকিছু তাকে বলল। তারপর সকাল কেটে দুপুর কেটে বিকালে শুনতে পেল পাশের এক গ্রামের কোনো এক লোককে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই কথাটা মনে পড়ে গেল, এই লোকটা আবার সেই লোকটা না তো। তারপর থেকে কাকা মাঝে মাঝেই রাতের বেলায় কারো হাঁটাহাঁটির শব্দ শুনত। তিনি একজন হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব শোনার অনেকক্ষণ পরে বলেন, তুমি অনেক ভাগ্যবান, তাই সেদিন বেঁচে গেছো। তা না হলে তোমার অবস্থা তাই হতো যা ওই ব্যক্তির সাথে হয়েছিল। সেই হুজুর কাকাকে একটা তাবিজ দেয়। তারপর থেকে কাকার আর কোনো সমস্যা হয়নি। চলছে রেডিও 88 FM, শুনছেন ভূত কথা। কিছু কিছু ঘটনা থাকে যা আসলে পৃথিবী যে নিয়মে চলে তার থেকে একটু ভিন্ন। একটু না, আসলে অনেকটাই ভিন্ন। আসলে বুঝেই ওঠা যায় না কি হয়েছে কিংবা কেন হয়েছে।
এই ধরনের একটি ঘটনা আমরা এখন সরাসরি আপনাদের কাছে নিয়ে আসছি। আমি মেহেদি, লিখছি গাজীপুর থেকে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটার সাক্ষী আমি নিজেই। 2020 সালে আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম। ফ্যাক্টরিটা গাজীপুরের মাওনা ইউনিয়নে অবস্থিত। সরাসরি ঘটনায় যাচ্ছি। ফ্যাক্টরিতে 2 শিফটে কাজ চলতো, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এবং রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। সেদিন আমার রাতের শিফট ছিল। ফ্যাক্টরিতে এক সাইডে গবাদি পশুর খাদ্য তৈরি হতো আর অপর পাশে তৈরি হতো বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ সামগ্রী। একদিন ফ্যাক্টরি থেকে গবাদি পশুর খাদ্য নেওয়ার জন্য একটা ট্রাক আসে রাতে। গরমের মৌসুম চলছিল, আনুমানিক রাত 1টা বাজে। ট্রাকে মালামাল ওঠাতে আরো 2 ঘন্টা দেরি হবে। সেই জন্য ট্রাকের হেল্পার ড্রাইভারকে বলে, ওস্তাদ আমি নিচে একটু শুয়ে বিশ্রাম করি, আমাকে ডাক দিয়েন। ড্রাইভার তাকে বলে, কেবিনে তো অনেক গরম, তুই ট্রাকের সামনে ওখানে কোথাও গিয়ে শুয়ে থাক, মালামাল ওঠানো হয়ে গেলে তোকে ডাক দেব। ড্রাইভার তার স্টিয়ারিং এ বসে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পর একজন বেশ বয়স্ক মানুষ ট্রাক থেকে বেশ কিছু দূরে দাঁড়িয়ে ড্রাইভারকে বলে, গাড়ি টান দে, সামনের দিকে গিয়ে দাঁড়া। ড্রাইভার কিছু না বুঝতে পেরে গাড়ি টান দেয় এবং তার হেল্পারের শরীরের উপর দিয়ে চালিয়ে দেয়। বেশ ক্ষতবিক্ষত দেহ আমরা সবাই দেখতে পেয়েছিলাম। ড্রাইভারকে সবাই দোষী সাব্যস্ত করলে ড্রাইভার বলে একজন বৃদ্ধ এসে তাকে ধমক দিয়ে বলে গাড়ি টান দিতে। তখন ফ্যাক্টরির বড় কর্মকর্তারা বৃদ্ধের খোঁজ শুরু করলো। এবার আসা যাক মূল ঘটনায়। রাতের শিফটে কাজ করছে সবাই। বিরতির সময় হয়ে যায় রাত 2টার সময়। সবাই যার যার মতন খাবার খেতে চলে যায়। মমিন নামের একটা ছেলে, ফ্যাক্টরি থেকে একটু দূরেই তার বাসা। সে খাবার খেয়ে রাস্তা হেঁটে ফ্যাক্টরিতে আসছিল। হঠাৎ আচমকা একটা পিকআপ এসে ছেলেটার শরীরের উপর দিয়ে চালিয়ে দেয়। ছেলেটা সেখানেই মারা যায়। সবাই এই খারাপ অবস্থা দেখতে পায়। ছেলেটার দেশের বাড়ি নেত্রকোনার কোনো এক গ্রামে। পরের দিন সমস্ত পুলিশ ঝামেলা মিটিয়ে সবাই রাত 10টার দিকে বাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয়। হাইওয়ে রোড থেকে গ্রামের রাস্তায় যখন ঢুকে, ছেলেটার মা বিলাপ করে কান্না করতে থাকে। যেহেতু কিছুক্ষণ বাদে ছেলেটাকে দাফন করতে হবে, সেই জন্য ছেলেটাকে মন ভরে দেখবে বলে মুখের উপর থেকে কাপড় সরায় তিনি। কাপড় সরিয়ে দেখতে পায় এটা তার ছেলের লাশ নয়, একজন বৃদ্ধ মানুষের লাশ। ভালোভাবে খেয়াল করতেই সেই বৃদ্ধ লাশটি চোখ খুলে এবং একটা হাসি দেয়। এটি দেখার পর সেই মহিলা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। অবশেষে সবাই এসে দেখে লাশটি কিন্তু সবকিছু স্বাভাবিক, তখন কোনো সমস্যাই নেই। লাশটাকে যথারীতি গ্রামের বাড়িতে নিয়ে যায়, দাফন কাফনের কাজ শেষ করে। ভূত কথা। শুনে আসলাম আরেকটি অদ্ভুত ঘটনা। ঠিক যেমনটা ঘটনার শুরুতে বলেছিলাম যে কিছু জিনিস ঘটে যা আসলে কেন ঘটে কিংবা কিভাবে ঘটে তার কোনো উত্তর পাওয়া যায় না। আচ্ছা, আমাদের সাথে তো এমন অনেক কিছু হয় যার উত্তর আমাদের কারো কাছে থাকে না, আর এমন অনেক কিছু আমাদের আশেপাশে ঘটে যায় যার উত্তর আমরা আসলে কেউই জানি না। কারণ পৃথিবীটা তো অনেক বড়, অনেক অজানা জিনিস আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আর যখন আমরা কিছুর উত্তর না পাই, তখন সেটাকে আমরা আসলে অশরীরিক ঘটনা বলে চালিয়ে দিই। এখন আমরা যে ঘটনাটি বলবো, এই ঘটনাটা অনেকটা এমনই। আসলে কি ছিল, কেন হয়েছিল, সেটা বোঝাটা খুব কঠিন। যাই হোক, আমরা ঘটনা শুরু করি। ঘটনাটি 2013 সালের। দুর্গাপূজায় আমি নানা বাড়িতে বেড়াতে যাই। সেখানে আমরা 4 বন্ধু মিলে প্রতিদিন ঘুরতাম। ঘটনার দিন ছিল অষ্টমীর দিন। সবাই পুজো মণ্ডপে মজা করছে, অর্থাৎ হিন্দু পাড়ার বেশিরভাগ বাড়ি এখন ফাঁকা। আমাদের মধ্যে এক বন্ধু, মাসুদ তার নাম, হঠাৎ বলে, দোস্ত চল ডাব চুরি করে খাই। যেহেতু কেবল সদ্য কিশোর বয়সে পা রেখেছি,
কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। আমাদের টার্গেট যে বাড়িটি ছিল সেটা পুজো মণ্ডপ থেকে 7 থেকে 8 মিনিট দূরে, আর সমস্ত মানুষ পুজো মণ্ডপে থাকায় আমরা এই সুযোগটা কাজে লাগালাম। রাস্তা পুরো ফাঁকা, 4 জন মিলে হাঁটছি। সেই কাঙ্ক্ষিত বাসায় চলে আসলাম। এসে আমরা মহা খুশি। বাহির থেকে দেখেই বোঝা যাচ্ছে বাসায় কেউ নেই, কাজেই আরামসে ডাব চুরি করা যাবে। দেরি না করে আমাদের এক ফ্রেন্ড গাছে উঠে গেল। আমরা 3 জন নিচে দাঁড়িয়ে রইলাম। প্রায় 6-7 মিনিটের মধ্যে 8 থেকে 9টা ডাব পাড়া হয়ে গেল। তখনও সব ঠিকঠাক, কিন্তু যখনই আমার বন্ধু গাছ থেকে নামতে যায়, সে খানিকটা উপর থেকে পড়ে যায়, তবে বেশি ব্যথা পায়নি। আমরা এটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। এতগুলো ডাব নিয়ে রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে না, কেউ দেখলে চোর ভাববে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম খেতে গিয়ে আমরা ডাব খাবো। আমরা ডাব হাতে নিয়ে ক্ষেতের অনেক ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে ঢুকতে প্রায় 300 মিটার ভিতরে ঢুকেছিলাম। অর্থাৎ কেউ বুঝতেই পারবে না যে ক্ষেতের মধ্যে কেউ আছে। আমরা 2 ক্ষেতের মাঝে যে ছোট্ট জায়গাটা থাকে সেখানে বসে পড়লাম। আর ঘটনা শুরু এখান থেকেই। আকাশে হালকা মেঘ থাকলেও সব কিছু দেখা যাচ্ছে এবং হালকা বাতাস বইছে। আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম। হঠাৎ আমরা 4 জন একসাথে দেখলাম 10 থেকে 12 জন মানুষ আমাদের দিকে আসছে। তাদের সবার পরনে লুঙ্গি এবং গেঞ্জি, আর মাথায় গামছা পেঁচানো। তারা এসে আমাদের থেকে 10 মিনিট দূরে এসে বসলো এবং কি নিয়ে যেন আলোচনা করতে লাগলো। আমরা ভয় পেলাম যে আমাদের ডাব চুরির কথা আবার না জেনে যায়। তখনও আমাদের মনে প্যারানর্মাল কিছু আসেনি। আমরা দেখলাম সবাই একটা করে গামলা বের করলো, যেটা একটা কাপড় দিয়ে বাঁধা ছিল। গ্রামে মানুষ যখন মাঠে কাজ করে তখন যেভাবে ভাত নিয়ে যায় ঠিক সেরকম। আমরা ভাবলাম হয়তো রাতে কাজ করছে, তাই এখন ভাত খাবে। আমাদের যাতে সন্দেহ না করে সেজন্য আমরা কথা বলার জন্য ওনাদের দিকে আগালাম। কিন্তু গিয়ে আমরা 4 জনই দেখলাম যে তারা তাদের গামলার মধ্যে থেকে মাংস উঠিয়ে খাচ্ছে। সেটা আর কিছুর মাংস না, সেটা আসলে মানুষের মাংস। তাদের কারো গামলায় মানুষের মাথা, কারো গামলায় মানুষের নাড়ি ভুঁড়ি। আমরা যেন পাথর হয়ে গেলাম। আস্তে আস্তে ভয়ে আমাদের পা অবশ হয়ে যেতে লাগলো। হঠাৎ তারা সবাই আমাদের দিকে ফিরে তাকালো, যেন 20-22টা ক্ষুধার্ত চোখ আমাদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। দাঁতের মধ্যে তাজা রক্ত আর মাংস লেগে আছে। আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল ওই মাসুদ। সে বলল, দোস্ত যাই হোক না কেন কেউ কারো হাত ছাড়বি না। এই বলে 4 জন পাগলের মতো দৌড়াতে লাগলাম। আমরা বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম আর দেখছিলাম সেই 10-12 জন লোক আমাদের দিকে হামাগুড়ি দিয়ে আসছে আর হাসছে। ভয়ে কলিজা শুকিয়ে আসছিল। মনে হচ্ছিল পুরো ক্ষেত জুড়ে যেন কালবৈশাখী ঝড় হচ্ছে। কতক্ষণ এভাবে হয়েছে জানি না, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমরা 4 জন কারো হাত ছাড়িনি। যখন রাস্তায় উঠি তখন পেছনের দিকে তাকিয়ে দেখি না, সব আগের মতোই আছে। এরপর আর কিছু না ভেবে বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় গিয়ে লক্ষ্য করি সারা শরীর ঘামে ভিজে গেছে, এমনকি শরীর থেকে বাজে গন্ধ বের হচ্ছে। বাসায় আসা মাত্র নানু জিজ্ঞেস করে, এত রাতে কোথায় ছিলি? ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:47 বাজে। এতক্ষণ তাহলে আমরা কোথায় ছিলাম? এরপর গোসল করে ঘুমিয়ে যাই। সকালে আমরা 4 জন আবারও সেই জায়গায় যাই জিনিসটা বোঝার জন্য, কিন্তু কই, সব তো ঠিকই আছে। পরবর্তীতে আমাদের মধ্যে একজনের টাইফয়েড জ্বর হয়, তবে এর প্রভাব আর আমাদের মধ্যে পড়েনি। ভূত কথা। গ্রামগঞ্জের দিকে অনেক রাতে যখন নাকি আশেপাশে কেউ না থাকে তখন যে নিস্তব্ধতা, সেটাই তো অনেক ভয়ঙ্কর। এরপরে আসলে কিছু দেখা বা না দেখা ওই জিনিসটা তো পরেরই কথা।
আর এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা শুনে থাকি যে গ্রামগঞ্জে অনেক রাতে খেতে অনেক কিছু দেখা যায়, যার আসলে কি ছিল বা কেন ছিল এগুলো বের করা সহজ কথা না। তাদের সাথে কি হয়েছিল, জিনিসগুলো আসলে কি ছিল, এটা আসলেই খুবই অদ্ভুত। যাই হোক, এই ধরনের অদ্ভুত ঘটনা যদি আপনাদের কাছেও থেকে থাকে আমাদেরকে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের লেখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। আপনি কিন্তু চাইলে সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আবার আপনি চাইলে আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি দিবেন, যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। চলছে রেডিও ফুর্তি 88 FM, শুনছেন ভূত কথা। আমার নাম সুমন, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একটা গ্রামে থাকি। ঘটনাটি আমার জীবনে ঘটেছিল। যে ঘটনাটি বলবো সেটি আমার জীবন থেকে নেয়া। এটি আজ থেকে 3 বছর আগের ঘটনা। আমাদের গ্রামের পাশের গ্রামেই রয়েছে একটা নদী। নদীটি মূলত ব্রহ্মপুত্র নদের শাখা। আমি, আমার বন্ধু আঁখি আর বড় ভাই রিপন মিলে প্রায় সময় নদীর পাড়ে ঘুরতে যেতাম। নদীর ওই পাড়ে 1 কিলোমিটার দূরে একটা বাজার ছিল। কোনো এক কারণে একদিন আমি ওদের বললাম, চলো ওই বাজারে যাব। ওরা যেতে চাইল না, কারণ তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমি জোর করলে তারা আর না করতে পারল না। বাজারে পৌঁছানোর পর মাগরিবের আজান দেয়। আমার কাজ শেষ হতে একটু দেরি হয়ে যায়। কাজ শেষ হলো, এখন বাড়িতে যাওয়ার পালা। রাস্তা দিয়ে গেলে একটু দেরি হতে পারে, তাই আমি ওদের বললাম, চল শর্টকাট নেই। শর্টকাট রাস্তাটা আবার আখ ক্ষেতের মধ্য দিয়ে এক বড় গাছের নিচ দিয়ে আসতে হয়। তাই আঁখি এই রাস্তা দিয়ে আসতে চাইছিল না। উপায় না পেয়ে আমরা রওনা দিলাম। আখ ক্ষেতের মধ্য দিয়ে আমরা এগুতে থাকলাম। আখ ক্ষেত শেষেই ওই বড় গাছটা। আমরা যখন আখ ক্ষেত শেষ করে ওই গাছের নিচে আসলাম, তখন আঁখি হঠাৎ চিৎকার করে আমাকে আর রিপন ভাইকে বলল, দৌড়তে। আমরা অনেক ভয় পাই এবং একসাথে হাত ধরে দৌড় দিলাম। কিছুক্ষণ পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম এবং আঁখিকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন আঁখি বলল, যখন আমরা ওই গাছের নিচে পৌঁছলাম তখন দেখি কে যেন ওপর থেকে আমার শার্ট টেনে ধরেছে। ওপরে তাকাতেই দেখি 2টি লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং তার 2 হাত আমার শার্ট ধরেছে। তখন আমি খুব ভয় পাই এবং খুব জোরে এক ছটকা মেরে তোদের নিয়ে দৌড় দিই। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের সব বন্ধুর মধ্যে আঁখির শক্তি ছিল সবচেয়ে বেশি। ওর সাথে আমরা 2-3 জন মারামারি পারতাম না। যাই হোক, আমরা ওখানে আর দেরি না করে নৌকার দিকে এগোতে থাকি। ঘাটে গিয়ে দেখি নৌকা বাঁধা এবং নৌকার এক পাশে কেউ একজন চাদর গায়ে বসে আছে। কেউ না থাকায় আমরা নিজেরাই নৌকা চালানো শুরু করি। নৌকা নদীর মাঝখানে আসতেই আমরা 3 জনেই এমন একটা গন্ধ পাই যা 3 জনের পক্ষেই সহ্য করা প্রায় অসম্ভব ছিল। শেষমেশ আঁখি বলে উঠল, যেই হস না কেন, সাহস থাকলে সামনে আয়। তখন ওই নৌকাতে থাকা আমাদের সাথের লোকটি আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করে এবং আমাদের মনে হচ্ছে তার ওজনে নৌকা এখনই তলিয়ে যাবে। কি করব কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে বাড়িতে আর ফিরতে পারবো না। ঠিক তখনই আঁখি দেখতে পেল নৌকাতে একটা লোহার হাতিয়ার। শুনেছিলাম লোহা জাতীয় কিছু থাকলে এসব কাছে আসে না। আঁখিকে বললাম, ওকে বাড়ি মার। সাথে সাথে আঁখি ওই অবয়বকে আঘাত করলো এবং ভয়ঙ্কর চিৎকার করে পানিতে পড়ে গেল। আমরা দ্রুত নৌকা বাইতে থাকলাম। নৌকা এখনই পাড়ে ঠেকবে এমন সময় দেখি সেই কালো অশরীরী লোকটি ঝড়ের বেগে আমাদের দিকে আসছে। তখন আমি ওদের বললাম, দৌড় দাও। সবাই এক লাফে নৌকা থেকে নেমে 3 জন দিলাম দৌড়। অনেক কষ্টে রাস্তায় এসে এক দোকানের সামনে 3 জনই পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর আমার সেন্স ফিরে আসে। সেন্স ফিরতেই আমি দেখি আমার খালার বাড়ির সামনে। সেখানে পড়ে যাওয়ার পর নাকি খালু দোকানে গিয়েছিল। তারপর গিয়ে আমাকে দেখে এবং আমাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। আমি খালুকে বললাম, আঁখি আর রিপন ভাই কই? খালু বলল, ওরা নাকি কিছুক্ষণ পর গাড়িতে করে বাড়িতে চলে গেছে। শুনতে পাচ্ছেন শব্দটা? ভূত কথা। Let there be fear with Fly. অনেক সময় আপনারা শুনতে পাবেন যে কয়েকটা সময় আছে যেগুলো বড়রা বলে থাকে যে এই সময়গুলোতে বাহিরে যাওয়া থেকে একটু বিরত থাকতে, অথবা চুল খুলে না যেতে,
অথবা এটা তো আমরা সবাই শুনি যে একদম কালী সন্ধ্যার সময় বাহিরে না যেতে। এগুলো বলার পিছনে কোনো না কোনো কারণ আছে। যেমন ভর দুপুরে, অনেক বড়রাই বলেন যে ভর দুপুরে বাহিরে না যেতে বা কোনো গাছ তলায় না যেতে। আর এগুলো বলার পেছনের কারণটা আমরা এই ঘটনাটা শুনলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা ঘটনাটা শুরু করছি। আমি সোহাগ, নাটোর পুকুরপাড় থেকে বলছি। ঘটনাটি গ্রামের, আমার এক বন্ধুর খালার সাথে ঘটা একটি সত্য ঘটনা। আমি আমার মতো করে বলছি। সালটা তখন 2005-এর। খালার বয়স তখন 12 বছর। ফসলের জমিতে কালাই তোলার জন্য খালা বের হয়ে যায়। সাথে দুপুরের খাবার হিসাবে রুটি, সরিষা ভর্তা নিয়ে যায়। তার সাথে আরো অনেকেই যায়। কাজের ফাঁকে ভর দুপুরে এক তাল গাছের নিচে বসে খাবার খায় খালা। যথারীতি কাজ শেষে বাসায় চলে আসে। তখন পর্যন্ত সব ঠিকঠাক। সমস্যাটা শুরু হয় সন্ধ্যায়। সন্ধ্যায় খালা হঠাৎ পুরুষ কণ্ঠে অদ্ভুত গান গাইতে থাকে আর অট্ট হাসি হাসতে থাকে। যে গানটি সে গাইছিল সেটা তার জানার কথা না, কারণ এমন আজব গান তার শোনার কথা না। খালার বাবা এই আচরণ দেখে অবাক হন। তিনি খালার নাম ধরে বলেন, মিমি, তোর কি হয়েছে? খালা তখন এক পুরুষ কণ্ঠে উচ্চ স্বরে বলে, কে মিমি? বাবাজি বল। খালার অদ্ভুত চেহারা দেখে তার বাবা কিছু একটা আন্দাজ করতে পারেন। তার বাবা একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি দেরি না করে গ্রামের এক কবিরাজকে ডেকে আনেন। কবিরাজ খালাকে এসে দেখে বলেন, তাকে একটি মাদার ভর করেছে। মাদার একটি জিন জাতির নাম। কবিরাজ খালার বাবাকে কিছু জিনিস আনতে বলে। সেগুলো হলো কবরের মাটি, সরিষা, তেল ইত্যাদি আরো অনেক কিছু। এগুলোর মাধ্যমে কিছু একটা করে কবিরাজ এবং একটা তাবিজ দিয়ে সেদিনকার মতো খালাকে সুস্থ করে তোলেন। আর কিছু শর্ত দেন, যেমন আতুর বাড়িতে না যেতে, মরা বাড়িতে না যেতে, গরুর মাংস না খেতে। কবিরাজ বলেন এগুলো না মানলে তাবিজ খারাপ হয়ে যাবে এবং আবার সমস্যা হতে পারে। এভাবেই চলতে থাকে অনেকটা বছর। 2017 সালের কোনো একদিন খালার মামা বাবা হন। সব কিছু ভুলে খালা চলে যায় তার মামার বাসায়, অর্থাৎ আতুর বাড়ি। পেছনের সেই দিনের কথা কারোই মনে নেই। সারাদিন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় সন্ধ্যায়। সে আগের মতোই অদ্ভুত গান পুরুষ কণ্ঠে আর অট্ট হাসি, কেমন পাগলামি শুরু করে দেয়। ব্যাপারটা লক্ষ্য করে পরিবারের সবাই এক হয়, বুঝতে পারে ঘটনাটা কি। এই দিনটায় আমি নিজে উপস্থিত ছিলাম। আমি অনেক ভয় পেয়ে যাই। যাই হোক, যথারীতি কবিরাজকে ডাকা হয়। কবিরাজ আসে। তিনি খালার কনিষ্ঠ আঙুল চেপে ধরে এবং জিজ্ঞেস করে, কে তুমি, কোথা থেকে এসেছো? উত্তরে পুরুষ কণ্ঠে বলে, আমি মাদার, আমি খালের পাড়ের তাল গাছে থাকি। কবিরাজ জানতে চায়, একে কেন ধরেছিস? জিনটা বলে, একে আমি আরো অনেক আগে থেকে পছন্দ করি। মিমি যখন আমার তাল গাছের নিচে বসে খাচ্ছিল সেই দিন থেকেই আমার ওকে অনেক ভালো লাগে। আমি ওর সাথে থাকবো, কেউ আমাকে তাড়াতে পারবে না। তখন জানা যায় মিমি 2005-এর সময় যে স্থানে কালাই তুলতে গিয়ে খেয়েছিল সেখানেই সেই তাল গাছটা আছে। পরে কবিরাজ বলে আতুর বাড়ি যাবার কারণে তাবিজটা নষ্ট হয়ে গিয়েছিল আর মিমিকে মাদার জিনটি ভর করেছে। এরপর কবিরাজ অনেক প্রসেসের মাধ্যমে কিছুতেই কিছু করতে পারছিল না। যাই হোক, এক সময় মাদার জিনটি যেতে রাজি হয়, কিন্তু সে বলে তাকে 7 পালার মাদার গান শোনাতে হবে। 7 পালার মাদার গান বলতে গ্রামের একটা পালা গানকে বোঝায়। এটি মাদার জিনের জন্য গাওয়া হয় 5 রাতে, আর এর কারণেই এর নাম মাদার গান। কবিরাজ রাজি হয় এবং আমার নানাকে বলে গানের আয়োজন করতে। যথারীতি গানের আয়োজন করা হয়। প্রতি রাতে খালার শরীরে এসে জিনটি গান উপভোগ করে, আবার নাচেও। এভাবেই আনন্দ করে। আর এভাবেই শেষ দিন
সাত পালা গান শেষ হয়। কবিরাজ তখন আবার মিমি খালাকে নিয়ে বসেন আর মাদার জিনের সাথে কথা বলে। কবিরাজ বলেন, এখন তোমার যেতে হবে, তুমি যা বলেছিলে তারা তাই করেছে। তখন মাদার জিনটি যেতে রাজি হয়, কিন্তু কবিরাজ বলে, তুমি যাবে কিন্তু প্রমাণ কি? একটা গাছ উড়াইয়া নিয়ে যাও, তাইলেই আমরা প্রমাণ পাবো। ঠিক একটা মাঝারি আকারের গাছ মাটি থেকে উপড়ে নিয়ে চলে যায় জিনটি, গ্রামের অনেক মানুষের উপস্থিতিতে। এরপরে কবিরাজ আবার তাবিজ দেন এবং আগের শর্ত মানার কথা বলেন। ভূত কথা। অদ্ভুত একটা ঘটনা শুনে আসলাম। মানে যত ঘটনা আমরা শুনেছি তার মধ্যে থেকে একটু বেশিই অদ্ভুত। যাই হোক, এই ধরনের ঘটনা আপনাদের কাছে থাকলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের লিখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। এছাড়াও আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন অথবা স্টুডিওতে এসে সরাসরি আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি দিবেন, যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। শুনছেন রেডিও ফুর্তি 88 FM, চলছে ভূত কথা। ভূত কথা। Let there be fear with Fly. শুনতে পাচ্ছেন শব্দটা? ভূত কথা। Let there be fear with Fly. মাছ আর মাছকে কেন্দ্র করে অশরীরীদের ঘটনার কিন্তু কোনো শেষ নেই। কিন্তু কেন কেন এই মাছকে নিয়েই? যাই হোক, এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর কিন্তু সহজেই পাওয়া যায় না। কিন্তু তার আগে আমরা ঘটনাটা শুনে আসি। বর্ষাকাল, আমি ও আমার চাচা রাত আনুমানিক 10টার সময় মাছ ধরতে বের হয়েছিলাম। আমাদের সাথে ছিল নৌকা আর কোচ। আমরা আমাদের রূপসা নদী সংলগ্ন বাইশখালীর বিলে যাই। আগেই বলে রাখি, আমাদের এই বিল আগে থেকে অভিশপ্ত বলে পরিচিত। আমরা মাছ ধরার জন্য বের হয়ে যাই। মাছ খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসি, কিন্তু সেদিন কেন জানি না আমরা মাছ পাচ্ছিলামই না। তখন একজন জেলের সাথে আমাদের দেখা হয়। সেও আমাদের একই কথা বলে যে সেও আজ মাছ পাচ্ছে না। সে আমাদের বলে যে একটা জায়গা আছে যেখানে অনেক মাছ পাওয়া যায়। এই জায়গাটা হলো বিল রেখে আরো সামনে গিয়ে বায়ে মোড় নিতে হয়। আমরা গেলাম তার সাথে। অনেক সময় পরে সেখানে গিয়ে পৌঁছাই। জাল পেতে দেখি আসলেই অনেক মাছ পাওয়া যাচ্ছে এখানে। আমাদের সাথে যিনি আসেন সেও অনেক মাছ পাচ্ছে বলে। এভাবে তার সাথে অনেক কথা হতে থাকে। সে বলে এখান থেকে কিছু দূরেই তার বাসা। অনেক সময় পর আমি মাছ দেখার জন্য নৌকার পাটাতনে আসি, কিন্তু সেখানে যেয়ে দেখি অদ্ভুত ব্যাপার। আমরা না হলেও গত 2 ঘন্টা ধরে মাছ ধরছি, কিন্তু সেখানে সব মাছের 1 ভাগ মাছও নেই। তখন আমি আমার চাচাকে ডাক দিয়ে দেখাই। আমার চাচাও অনেক অবাক হয়। এ কথা ওই জেলেকে বলতে গেলে দেখি সে এখানে নেই। এটা আমাদের অনেক অবাক লাগে। চারপাশে তাকিয়ে দেখি কোথাও সে নেই, অথচ এই অল্প সময়ে সে কোথায় যাবে? আমরা তখন বুঝতে পারি আমাদের সাথে ভালো কিছু হচ্ছে না। আমরা তখন তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই। তখন আমার চাচার নৌকা চালাতে অনেক কষ্ট হচ্ছিল। তখন পিছন থেকে আমার দাদার গলায় কি জানি ডাক দেয়, অথচ আমার দাদা মারা গেছেন 3 বছর আগে। পেছনে তাকিয়ে দেখি যে একটা লাইট বসানো নৌকা আমাদের দিকে আসছে। তখন আমার চাচা বলে, দোয়া পড়ো। আমি দোয়া পড়তে থাকি আর আরেকটি বৈঠা ধরি। কিছু সময়ের মধ্যে আমরা আমাদের ঘাটে পৌঁছাই। কেন জানি না আমাদের যেতে যতক্ষণ লাগে তার থেকে অনেক সময় কম লেগেছিল। আমরা নৌকা থেকে নেমে মাছের ব্যাগ নিয়ে বাসার দিকে দৌড় দিই। বাসায় আসার পর সবাই আমাদের উপর হামলে পড়ে। তারা বলে,
আমরা নাকি গত 2 দিন ধরে বাসায় আসি না। তারা সবাই বলতে থাকে আমরা কোথায় ছিলাম এই 2 দিন। আমরা বললাম আমরা তো 4 ঘন্টা আগে গিয়েছিলাম। আমরা যখন মাছ দেখাতে যাই তখন দেখি থলের ভিতরে শুধু একটা জাল রয়েছে। আরো একটা কথা, নৌকা নাকি আজ বিকেল বেলা আমার এক ভাই ঘেরে নিয়ে গিয়েছে। আমরা ছিলাম না, কিন্তু আমাদের নৌকা ছিল ঘাটে। তাহলে আমরা আসলাম কিসে? সকালে সেই জেলের দেওয়া ঠিকানা অনুযায়ী তারা বাসায় গেলে তার বউ বলে সে 3 মাস আগে মারা গেছে মাছ ধরতে যেয়ে ওইখানেই। তারপর আমরা একটা হুজুরের কাছে গেলে সে আমাদেরকে পানি পড়া দেয় আর রাতে মাছ ধরতে যেতে নিষেধ করে। কিন্তু এই ঘটনার মূল কারণ জানা যায়নি। তারপর থেকে আমরা আর মাছ ধরতে যাই না। এরপর আমাদের আর কোনো সমস্যাও হয়নি। ভূত কথা। ব্যাপারটা খুব অদ্ভুত ছিল, তাই না? তারা জানে তারা মাত্র 4 ঘন্টার জন্য বাহিরে ছিল, কিন্তু তারা 2 দিন বাসায় আসেনি। তারা কোথায় গিয়েছিল, এতদিন কোথায় ছিল, এই প্রশ্নগুলোও কিন্তু তারা উত্তর দিতে পারবে না। আবার তাদের যে নৌকা ছিল সেটাও তো তাদের আগেই ঘাটে চলে এসেছিল। তাহলে তারা ছিল কোথায়? আর ওই জেলে যে কিনা তাদেরকে ওই জায়গাটায় নিয়ে গিয়েছিল, সে কেনই বা তাদেরকে নিয়ে গিয়েছিল আর কোথায় বা তাদেরকে রেখেছিল? আর তার দাদার শব্দ আর সেই নৌকা সবকিছু কেমন যেন একটা অন্যরকম প্রশ্নের তৈরি করছে। যাই হোক, আমি তো এর উত্তর পাচ্ছি না। আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এই ধরনের কোনো ঘটনা আপনার থেকে থাকলে আমাদেরকে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের লেখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। এছাড়াও আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি দিতে ভুলবেন না, যাতে সরাসরি আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। শুনছেন রেডিও ফুর্তি 88 FM, চলছে ভূত কথা। ভূত কথা। Let there be fear with Fly. প্রিয় দর্শক, ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।